নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার, জঙ্গিদের গডফাদার ইউনূস ক্ষমতাচ্যুত হয়েছে। এই মাত্র কয়েকদিন হয়েছে। যেই মানুষটি জিরো তত্ত্ব আবিষ্কার করেছিল, 3-0, জিরো দারিদ্র, জিরো ক্ষুধা এবং জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন নিঃসরণ, জিরো কার্বন প্রিন্ট। তো এগুলি তিনি সারা বিশ্বব্যাপী প্রচার করছেন। কিন্তু বাংলাদেশে যখন তিনি এলেন তখন সবাই ধারণা করেছিল যে নিশ্চিতভাবেই এইবার জিরো পভার্টি এবং জিরো হাঙ্গার হবে বাংলাদেশে। তো ওই গ্যাস নির্গমন যে থামবে সেটা কেউ বিশ্বাস করেনি, কিন্তু সবাই এক বুক আশা নিয়ে তাকে আহ্বান জানিয়েছিল যে তিনি দারিদ্রতা দূর করবেন এবং মানুষের ক্ষুধা নিবারণ করবেন। এইটাই তো তিনি বিক্রি করেছেন, এই মলম সারা পৃথিবীতে বিক্রি করে তিনি, এবং যেই টাকা এসেছে সেই টাকা দিয়ে, এগুলি কিন্তু গরিবের টাকা, তো এই গরিবের টাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত একটা নোবেল কিনেছেন যাতে তার এই চাপাবাজির ব্যবসাটাকে আরও সুন্দরভাবে প্রসারিত করতে পারেন, এবং তিনি সফল হয়েছেন সেই দিক দিয়ে। কিন্তু বাংলাদেশে তিনি কি রেখে গেলেন? বাংলাদেশে তিনি দারিদ্র বিমোচন তো দূরের কথা, ক্ষুধা নিবারণ তো দূরের কথা, বাংলাদেশে আরও বেশি 30 লক্ষ ক্ষুধার্ত মানুষ তিনি তৈরি করে গেছেন। 30 লক্ষ মানুষকে তিনি আরও দারিদ্র বানিয়ে গেছেন। এই হলো ইউনূসের রেকর্ড। বাংলাদেশে জানেন যে শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক ফ্যাক্টরি তো জ্বালাও পোড়াও হয়েছে। তো সেই সব এবং মবের শাসন, চাঁদাবাজি, এইসব কারণে অনেকেই ব্যবসাপাতি গুটিয়ে ফেলেছেন। তাছাড়া বিদেশিরা এই যে অরাজকতার কারণে, বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের অনেক অর্ডার বন্ধ করে দিয়েছে। তো সেই কারণেও কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো 30 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে গেছে এই তার আমলে, এই 1.5 বছরে। সো এই হলো ইউনূস জামানের কীর্তি, তিনি কি রেখে গেছেন। এবং গত ভিডিওতে আমি আরেকটা ক্লিপ আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনি কি রেখে গেছেন। মানে তিনি অনেক কিছুই দেশে রেখে গেছেন, মব রেখে গেছেন, এবং এই মব যে একটা সমাজকে কিভাবে ধ্বংস করেছে সেগুলি রেখে গেছেন। তো তারই একটা ছোট্ট ক্লিপ দিয়েছিলাম যে এক সাংবাদিকের সাথে ডাস্টবিন শফিকের কথোপকথন। সেইখানে উঠে এসেছে যে ইউনূস সরকার যেই ইনডেমনিটি একটি জারি করে গেছেন। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে বিএনপি কি সেই ইনডেমনিটিকে কি বৈধতা দেবে, এটা দেখার বিষয়। কিন্তু ইনডেমনিটিটা হয়েছে। জুলাই জঙ্গিরা যত মানুষকে হত্যা করেছে সেই তারা কেউ বিচার পাবে না। চিন্তা করতে পারেন, একটা শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ এই ধরনের কালা কানুন বাংলাদেশে রেখে যেতে পারেন। তো সেই ভিডিওটা, এই ক্লিপটা আরেকবার আপনারা একটু দেখুন, তারপরে আমি আজকের এই ভিডিওর বিষয়বস্তুতে যাব। আমি এখনও আজকের টপিকটা হবে মাহাদি হাসানকে নিয়ে, কিন্তু এই ভিডিওটা খুবই প্রাসঙ্গিক আমি মনে করি। এই মাহাদি হবিগঞ্জে পুলিশের গিয়ে হুমকি মতো করেই বলছিলেন, আসামি ছাড়াতে গিয়ে তিনি বলছিলেন যে হবিগঞ্জে যেই বানিয়াচং থানা পোড়ানো বা পুলিশ সন্তোষ সাহাকে মেরে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছিলেন সেটা তারাই করেছিলেন, এই যে বলছেন, তারা কি আসলে এখান থেকে দায়মুক্ত হয়ে যাবেন? এগুলোর জন্য কোনো বিচারের কোনো জায়গা আসবে না? এটা জুলাই অগাস্টের রিলেটেড যদি ইভেন্ট হয় অবশ্যই দায়মুক্ত হবে। আপনি কি ব্যাখ্যা ছিলেন? হ্যাঁ, আপনার কি মনে হয় এটা কি সেই রিলেটেড ইভেন্ট? এটা তো সেই দিনের ঘটনা তো আমি বলছি না, আমি বলছি যে ওনারা জুলাই অগাস্টে যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের সময় যে ইনসিডেন্ট গুলো হয়েছে সেই ইনসিডেন্টের দায় মুক্তি হবে। জি, মানে এই মধ্যে আমি সেই দিন কি হয়েছে সেটা আমার অভিপ্রায়।
কিন্তু মানে এইরকম ঘটনারই তো কিছু না কিছু, কোনো না কোনো ঘটনারই তো দায় মুক্তি আসলে কোনগুলোর হবে একটু বুঝবার চেষ্টা করছি। মানে ওই পুলিশের যে পরিবার, তারা কি মামলা করতে পারবে? তার যে একটা মানে অভ্যুত্থানের 3 মাস পরে একটা বাচ্চা হয়েছে, বা 10 মাস আগে তার বিয়ে হয়েছে, অভ্যুত্থানের 10 মাস আগে, তার পরিবারের যে সদস্যরা আছেন বা তার বাবা মা, তারা কি মামলা করতে পারবেন এই ঘটনায়, নাকি পারবেন না? এটার জন্য একটা তাদেরকে এটার জন্য একটা মেজার রাখা হয়েছে। তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যেতে পারবেন, যে তাদের এই কমপ্লেন করতে পারবেন। বাট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও এই জিনিসগুলো তাদের আওতায় নিয়ে তারা তাদের মতো করে দেখতে পারবেন। আচ্ছা, পুলিশের কাছে এই মামলা করতে পারবেন না তারা? না, এটা বলে এটা এনএইচআরসি এটা বিষয়। সো দর্শক, কি ভয়ঙ্কর ডাস্টবিন শফিকের বক্তব্য, চিন্তা করতে পারেন। একজন 10 মাস হয়েছে একটা নারী, 10 মাস বিবাহের 10 মাস পরে জঙ্গিদের হাতে তার স্বামীকে হারিয়েছে। তারপরে একটা সন্তান হয়েছে, সেই সন্তান তার বাবাকে কোনোদিনই দেখবে না, ছোট্ট একটি শিশু। সেই শিশুটি তার বাবা হত্যার বিচার পাবে না। সেই বিধবা নারীটি, সদ্য বিবাহিতা সেই নারীটি তার স্বামী হত্যার বিচার পাবে না। সেই এসআই সুমনের মা বাবা, আত্মীয়রা তাদের সন্তানদের হত্যার বিচার পাবে না। ভাবতে পারেন? এইটা রেখে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে এই জিনিসটার অবতারণা আবার করতেছি, যেই জুলাই জঙ্গি, স্বীকৃত জুলাই জঙ্গি, যিনি বলেছেন যে এসআই সন্তোষকে তারাই হত্যা করে ঝুলিয়ে রেখেছিল, বানিয়াচং থানায় হবিগঞ্জের তারাই আগুন লাগিয়েছিল দম্ভ ভরে, সেই ব্যক্তিটি এখন আলোচনায়। কি কারণে আলোচনায়? সে দিল্লিতে গিয়েছিল, সেখান থেকে ফিনল্যান্ডের ভিসা নিতে। তো ফিনল্যান্ডের ভিসা নিতে গিয়ে তারপরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আটক হয়েছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা করতে করতে এই লোকগুলি অনবরত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার, দিল্লির বিরুদ্ধে বিষোদ্গার, জঙ্গিপনা করে সেই ভারতেই যায় কি করে, সাহস কত। তারপরে যাই হোক, ভারতে যাবার পরে ভারতীয় কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তো সেইখান থেকে একটা ভিডিও সে দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছে। এই ভিডিওটা আপনারা দেখুন, বুঝে যাবেন। আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না। আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে এখানে। আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি। এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40 ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা। এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40 ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেই পাচ্ছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কীভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে? তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা দেখছেন, সে মানে দুধের বাচ্চা, মানে ওই নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে আর কি। সে বুঝে না সে কি করেছে, আমি কি করেছি।
তারা বলেছে আমি নাকি এসআই সন্তোষকে হত্যা করেছি। তো এটা কি তারা বলেছে? এটা সে তো নিজেই বলেছে। আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচংয়ে টানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। তো দর্শক, সে আরও দাবি করেছে যে আমার সাথে কি কি করেছে, কি জঘন্যভাবে ব্যবহার করেছে, আমার গায়ে হাত তুলেছে, তারপরে আমার ফোন আনলক করে আমার সোশ্যাল মিডিয়া চেক করেছে। তারা কি এটা করতে পারে? আমি একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার। হ্যাঁ, করতে পারে। ইউ আর ইন ভারত, ওকে? ভারতের জায়গায়, ভারতের মাটিতে তুমি যতক্ষণ আছো, ভারতের সরকার তোমাকে যাচাই বাছাই করতেই পারে। এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। ইয়েস, তোমার সোশ্যাল মিডিয়াতে কি আছে বা তুমি ভারতে এসে কি কি করছো, তাদের যাচাই বাছাই করার অধিকার আছে। এবং তোমার বিরুদ্ধে এই মাহাদি হাসান, তার বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যালিগেশন আছে যে পাকিস্তানের আইএসআই এবং জঙ্গি সংগঠনের সাথে তার যোগসাজশ আছে এবং তাদের মানে অর্থ পাচারের বিষয়ও এখানে জড়িত আছে। সুতরাং ভারত সরকারের এটা তাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট অবশ্যই আছে যে তাদের এটা যাচাই বাছাই করা। আর সোশ্যাল মিডিয়া এখন আজকালকার জগতে ইন্টারন্যাশনাল এই ভিসা সিস্টেমে বা ট্রাভেলের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই করা বা ফোন যাচাই বাছাই করা এটা একটা জল ভাত। ওকে, আপনি এনি এয়ারপোর্ট ক্যান চেক ইউর ফোন, ইউর সোশ্যাল মিডিয়া। এনি অ্যাম্বাসি যদি তাদের কাছ থেকে ভিসা নিতে যাও, তারা স্পষ্টভাবেই বলে দেয় যে তোমার এখন অনেকগুলি ভারত এবং আমেরিকা এবং অন্যান্য দেশগুলি তারা কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার রেকর্ড চায় বা সোশ্যাল মিডিয়া যে তারা চেক করতে পারবে সেই অনুমতি চায় তারা, যে তুমি সেটা বাধ্য, তা না হলে তোমাকে ভিসা দেবে না। এগুলি নর্মাল জিনিস। সো এই কী কারণে মানে সে বলতেছে যে আমি কি করছি, আমার সাথে আমার গায়ে হাত দিছে, যে তার আরও জায়গায় হাত দিছে, এখন থেরাপিটা দিছে কিনা সেটা আমি জানি না। তো যাই হোক, তার জঙ্গি সংশ্লিষ্টতা আছে। এবং তারপরে তার যেই বউ, তার 8 বছরের বড় তার এক বউ, কথিত বউ, একটা ইন্ট্রিগিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিওটা দেখুন, একটু বুঝুন যে ঘটনাটা কি। আপনি মেয়েদের কে হয় আপনি? ভাইয়া, আপনি একটু আগে কি বললেন? হাজবেন্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন? আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। তো দর্শক, এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? তো এই পুচকি একটা পোলা, সে বিয়ে করতেই পারে, সে 60 বছরের বয়স্ক মহিলাও বিয়ে করতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু এই যে ছলচাতুরি বিয়ে করতে গিয়ে মেয়েটা স্পষ্ট বলেছে যে কন্ট্রাক্ট ম্যারেজ। এবং আপনি কি মনে করেন মাহাদিরে যারা প্রশ্ন করেছে তারা কি তথ্য না জেনে না বুঝেই করেছে? তারা বলেছে যে তুমি এসআই সন্তোষকে হত্যা করেছো, এবং সে তো নিজেই বলেছে যে হত্যা করেছে। সুতরাং সেই রেকর্ড কি ভারতীয় কর্তৃপক্ষের কাছে নাই? তারপরে এই যে মেয়েটাকে যে জিজ্ঞেস করলো যে তুমি তো কন্ট্রাক্ট ম্যারেজ করেছো, ইজ নট ইউর রিয়েল হাজব্যান্ড, এবং মেয়েটা স্বীকার করেছে। সুতরাং তারা তো তথ্য প্রমাণ নিয়েই তার সামনে হাজির হয়েছে। তো ভাগ্য ভালো যে বেঁচে গেছে, যে বাংলাদেশ সরকার হয়তো এখানে হস্তক্ষেপ করেছে, অনুরোধ জানিয়েছে যে তাকে দেশে ফেরত পাঠানো হোক, আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব। এবং এই মাহাদি কিন্তু ছাড়া পাবে না,
এই এসআই সন্তোষ হত্যার বিচার, এই এসআই সন্তোষ হত্যার জন্য শাস্তির আওতায় আসতেই হবে। সেটা শুধু সময় লাগবে, এখনও খুব ডেলিকেট অবস্থায় আছে বাংলাদেশের পরিস্থিতি। আস্তে আস্তে এই সবগুলি জুলাই জঙ্গি আইনের আওতায় আসবে, শাস্তির আওতায় আসবে। তো ভারত তাকে বলেছে না যে এই মাহাদি যে তাকে জেলে পাঠাইব বলছিল, হুমকি দিছিল, তা ভারত কিন্তু তাকে জঙ্গিপনার দায়ে জেলেও পাঠাইতে পারত, কারণ ভারতের কাছে তার হোল প্রোফাইলটা আছে। হয়তো ভারত আরও বড় মাছ ধরতে চায়, বা বাংলাদেশের সাথে আপাতত সম্পর্কটাকে মানে এই তেতো করতে চাচ্ছে না, যতটুকু তেতো আছে সেটা থেকে একটা সুন্দর সম্পর্কে উত্তরণের চেষ্টা দুই দেশেরই আছে, ভারত এবং বাংলাদেশ। সেই মুহূর্তে এরকম ছোট ছোট চুনোপুটি নিয়ে হয়তো এই পরিস্থিতিটাকে ঘোলাটে করতে চায় নাই। তবে এটা বুঝে, এটা একটা মেসেজ জুলাই জঙ্গিদের জন্য যে এই পুরা ঘটনা বা জুলাই জঙ্গি যারা যারা আছে এগুলি কিন্তু ভারতের নখদর্পণেই আছে, এগুলি কোনো বিষয় না। তো এই মুহূর্তে বাংলাদেশের সরকারও হয়তো একটা, সে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে যে বাংলাদেশ সরকার তাকে সাহায্য করেছে অনেক। ইয়েস, রাইট নাও বাংলাদেশ সরকার করবে, কিন্তু সময় মতো বাংলাদেশ সরকারও এই জঙ্গিদের পিছনে থাকবে না। এবং ভারত এই মানে এই মুহূর্তেই এই সরকারটাকে একটু স্পেস দিচ্ছে, তারেক জিয়ার সরকারকে, কারণ এই মুহূর্তে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস ভারত ইচ্ছা করলেই শুরু করতে পারতো। বাট এই ক্রাইসিসটা করলে হবে কি, বিএনপি চাপে থাকবে, ভারতের সাথে সম্পর্কের যেই বরফ গলা শুরু হয়েছে সেটা হয়তো মানে তখন প্রসেসটা খুব প্রবলেমেটিক হয়ে যেত। তো এই কারণে এই মাহাদিকে নিয়ে তারা খুব একটা উচ্চবাচ্য করেনি, তারা ছেড়ে দিয়েছে। এবং এটা যে খুব বেশি দিন থাকবে এইটাও না, কিন্তু এখন এই মুহূর্তে মানে সরকার এখনও তো শুরুই হয়নি বাংলাদেশের, এবং এই অবস্থায় দেখতেন যে এই জঙ্গিরা রাস্তায় নেমে যেত, সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো ওই দিল্লি না ঢাকা করতে করতে। তো ওই স্পেসটা এই বাংলাদেশ সরকারকে ভারত সরকার দিয়েছে, কিন্তু এটা আবার বুঝিয়ে দিয়েছে যে এই কেউই কিন্তু তোমার সেই বাইরে নাই, মানে তাদের পর্যবেক্ষণের বাইরে নাই। সো এইটা একটা জুলাই জঙ্গিদের জন্য এটা একটা অশনি সংকেত আমি বলবো। এবং আমার মনে হয় সেই অবস্থাটা তারা টের পাচ্ছে। এবং আচ্ছা, জুলাই জঙ্গি মাহাদি হাসান দেশ ছেড়ে পলানোর চিন্তা করতেছে কেন? বাংলাদেশ তো তারা স্বাধীন করছে, বাংলাদেশ 2.0, এটা তো তাদের বাংলাদেশ এখন, কিন্তু বিষয়টা কি, জঙ্গিরা পলাইতে চাচ্ছে কেন? তো এইটা কিন্তু আমাদেরকে নিশ্চয়ই একটা ইঙ্গিত দেয় যে তাদের দিন শেষ। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।